মধ্যরাতে ছিটমহল বিনিময় উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ৬৮ বছর পর মিলল পরিচয়, পেল নতুন ভূখণ্ড। ১১১ ছিটমহলে ওড়ানো হলো লাল সবুজের পতাকা। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। ৭৫-এর এই মাসে বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে। এরপরও থেমে নেই ঘাতকদের নীল নকশা। বান্দরবানের লামায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ জন। সারা দেশের সঙ্গে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ফোমেনের প্রভাবে ফেনী সদর ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির আরও অবনতি। ২টি ইউনিয়নের ১৩টি গ্রাম নতুন করে প্লাবিত। বানভাসীরা এখন দিশেহারা। এবং অক্টোবরে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং। ওয়ার্কশপে চলছে কাজ। টেস্টের ফলাফলও সন্তোষজনক, দাবি সেতু সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জয়ানা চৌধুরী। দীর্ঘ ৬৮ বছর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ছিটমহলবাসী ফিরে পেলেন স্বাধীন ভূখণ্ডে নাগরিকত্বের স্বাদ। অবসান হলো বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীদের রাষ্ট্রহীনতার যন্ত্রণা। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে পাওয়া এই পরিচয়, তাই মধ্যরাতের আঁধার ঠেলে মুক্তির নিঃশ্বাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন সবাই। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে মমিনুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে তাফসির বাবুর রিপোর্ট। ঠিক রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে আলো ছড়িয়ে দেয়া হয় দাসিয়ারছড়ায়, যে আলোকে রাষ্ট্রহীনতার অন্ধকার থেকে উদ্ভাসিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেই দেখছেন সেখানকার বাসিন্দারা। একই সাথে সেখানে জ্বলে ওঠে কয়েকশো মশাল। দাসিয়ারছড়ার মেঠোপথ ধরে যে মশাল নিয়ে আনন্দ মিছিল করেন হাজারো উল্লসিত মানুষ। বঞ্চিত মানুষগুলির এই আন্দোলনে আজকে আমরা বিজয় লাভ করেছি। এই বিজয়ের জন্য আমরা সত্যিকারে উপলব্ধ। আসলে আমরা বাঙালি স্বাদ গ্রহণ করতে পারি নাই। দীর্ঘ ৬৮ বছর ধরে আমরা পিছিয়ে ছিলাম, তাই আমরা ৬৮টা মমের মাধ্যমে আজকের দিনটা আমরা উদযাপিত করলাম। এতদিন পর্যন্ত আমরা বন্দি জীবনে ছিলাম, এখন বন্দি জীবন থেকে আজ মুক্তি হয়ে গেছি, যার ফলে আমরা আজ আনন্দে মনটা চাচ্ছি না আমি বাড়ি যাবো। ভাই আজকে দিনে আনন্দ লাগতেছে, যেমন ঈদ করলে মানুষের আনন্দ হয়, তার চেয়ে খুশি আরো বেশি আনন্দ লাগতেছে আজকে। নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকায় সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল ছিটমহলের বাসিন্দারা। ভূমি ব্যবস্থাপনা, সরকার যারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হচ্ছে তাদের নাগরিকত্ব প্রদান এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করে এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ সকল নাগরিক সুবিধা খুব দ্রুতই সুনিশ্চিত করবে। যে মৌলিক অধিকারগুলো আছে সব মৌলিক অধিকারগুলো আমরা পাবো, এটাই আমরা নিশ্চিত। মূলত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারত দুদেশের মানচিত্রই বদলাবে। এক্ষেত্রে বাংলাদেশের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানচিত্রে আসবে পরিবর্তন। তবে এত সব পরিবর্তনের মধ্যেও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েই যাচ্ছে। ছিটমহলবাসীরা আজ পেল নিজ নিজ দেশের পরিচয়। বাংলাদেশের ১১১টি ছিটমহলের ১৭,১৬০ একর জমিতে বসবাসকারী ৪১,৪৪৯ জন মানুষ নতুন করে পেল বাংলাদেশের পরিচয়। অন্ধকারের পথ থেকে আলোর পথে যাত্রা। দীর্ঘ ৬৮ বছর এই সব মানুষ ছিলেন দেশ পরিচয়হীন। এখন তারা নতুন একটি দেশ পেলেন নাগরিক হিসেবে স্বীকৃতি। তবে এখনো তাদের সকলকে অনেক দূরের পথ হাঁটতে হবে, কারণ স্বাস্থ্য, শিক্ষা সহ যেসব মৌলিক অধিকার রয়েছে তাদের ক্ষেত্রে সেসব মৌলিক অধিকার নিশ্চিত করাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে তাফসির বাবু, সময় সংবাদ। এদিকে কুড়িগ্রামের মতো লালমনিরহাট, পঞ্চগড় এবং নীলফামারীতেও রাত ১২টা ১ মিনিটে মোম জ্বালিয়ে উদযাপন করা হয় ছিটমহল বিনিময় বাস্তবায়নের মুহূর্তটি। এ সময় উল্লাসে ফেটে পড়েন সেখানকার মানুষ। নতুন করে নাগরিকত্ব পেয়ে বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত ছিটমহলের বাসিন্দারা দুদেশের সরকার প্রধানকে ধন্যবাদ জানান। এর আগে দিনভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে চলে ছিটমহল বিনিময়। বলেন তোমার দেশ আমার মুক্তি। এদিকে দাসিয়ারছড়া গ্রামে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ এলাকাবাসী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।
দাসিয়ারছড়া বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর এটাই প্রথম এই গ্রামে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন। এতে উপস্থিত থাকতে পেরে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় শেষ হলো। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকেই আমরা প্রথম পতাকা উত্তোলন করলাম। আর আগে আমাদের অনেক সমস্যা, হয়তো স্কুল ছিল না, কিন্তু এখন স্কুল হবে। আসলে অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতন মনে হচ্ছে। এটা ভাষায় এতটা আমরা শান্তি পাচ্ছি, এতটা ভালো লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই আবেগে আপ্লুত, কারণ এই আনন্দঘন পরিবেশটাকে আমরা উপভোগ করবার জন্য ভোরবেলায় এসেছি। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই ভারতবর্ষের যে 111টি ছিটমহল আজ থেকে বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো এবং বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো। ছিটমহলবাসীর যে সমস্যাটা ছিল, সমস্যার চূড়ান্ত সমাধান হলো। এদিকে নীলফামারীতেও 4টি ছিটমহলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশি নাগরিকত্বের পূর্ণ স্বাদ গ্রহণ করল ছিটমহলবাসী। সকাল 7টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে নীলফামারীর খারিজা গীতালদহ ছিটমহলে স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিটমহলগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। আজকে থেকে এই ছিটমহলবাসী নতুন জীবন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। আশা করছি যে আজকে থেকে এখানে স্বাস্থ্য সেবা, জনস্বাস্থ্য সেবা, প্রাথমিক শিক্ষা, অন্যান্য সকল সুবিধা, এখানে যোগাযোগের জন্য যে পরিকল্পনা, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সকলে মিলে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, দীর্ঘ অপেক্ষার পর এই প্রথমবারের মতো তারা কোনো দেশে নাগরিকত্ব পেলেন, আজই তাদের প্রথম দিন, কিভাবে উদযাপন করছেন তারা? আসলে উদযাপনের যে বড় আয়োজন সেটি আসলে তারা গতকাল রাতেই শেষ করে ফেলেছেন। গতকাল রাতে আমরা দেখেছি যে 68টি মোমবাতি জ্বালিয়ে তারা উদযাপন করেছেন প্রাথমিকভাবে, এবং এরপরেই তারা বিশাল আকারের কয়েকটি মশাল মিছিল বের করেছেন এবং সেই মশাল মিছিলগুলো এই দাসিয়ারছড়া এলাকার প্রত্যেকটি অলিগলিতে ঘুরেছে এবং এর মাধ্যমে তাদের অনুভূতিটা এরকমই ছিল যে এই এলাকাটি আসলে অন্ধকারাচ্ছন্ন এলাকা, তো এখন তারা যেন এই এলাকায় আলোর মশাল জেলে একটা আলোর দিন আনতে চাচ্ছেন, এরকমই একটি তারা বুঝাতে চেয়েছিলেন। তো রাতভর তারা উৎসব করেছেন এবং সকালে আমরা দেখেছি যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এখানে ফুলবাড়ী উপজেলার যে কর্মকর্তা রয়েছেন তিনি এসেছিলেন এবং পুলিশ কর্মকর্তারা এসেছিলেন এবং সাধারণ মানুষও এসেছিলেন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এখানে উত্তোলন করা হয়েছে, তো সেটাও একটি উদযাপন হয়েছে। তো এর পরে আসলে রাত জেগে অনুষ্ঠান করে এবং সকালে এই অনুষ্ঠানের পর তারা বাসায় ফিরে গিয়েছিলেন এবং 10টা সাড়ে 10টা নাগাদ কিন্তু আবারও এই এলাকার রাস্তাঘাটে কিন্তু মানুষজন নেমে এসেছেন। হাট বাজারগুলো আবারও ভরে উঠতে শুরু করেছে এবং অনেকটা ছুটির আমেজ বিরাজ করছে এই দাসিয়ারছড়া এলাকায়। তো আশেপাশে কয়েকটি জনসভা কিংবা আলোচনা সভা এরকম কিছু অনুষ্ঠান তারা আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানগুলো চলছে। আর রাস্তাঘাটে তারা ঘোরাফেরা করছেন এবং আসলে উপলব্ধি করার চেষ্টা করছেন যে তারা নতুন একটি দেশের মধ্যে, আসলে দেশ তো তাদের কাছে পুরনোই, কারণ এই ছিটে তারা থাকতেন কিন্তু বাংলাদেশে তাদের যাতায়াত ছিল নিত্যদিনের ব্যাপার। তো এখন তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, এই বিষয়টি তারা একটু ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছেন এবং একে অপরের সাথে আলোচনা করছেন। তো তাদের কাছে মূল যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে তাদের সামনে এখন সম্ভাবনার নতুন দিগন্ত খুলে গেল। এই দিগন্তকে কিভাবে কাজে লাগানো যায় এবং কত দ্রুত নাগরিক সুবিধাগুলো তাদের কাছে আসে, সেই বিষয়টির জন্যই তারা আসলে একটু উৎসুক ও অপেক্ষা করছেন। আর কয়েকটি জায়গায় বলছিলাম যে জনসভা হচ্ছে, সেই জনসভাগুলোর শেষে স্থানীয় একটি মাঠ রয়েছে, এখানে আমরা শুনেছি যে সেখানে একটি লাঠি খেলার আয়োজন করা হয়েছে। তো সেই লাঠি খেলা বেশ বড় আকারেই হয়তো হবে। গ্রামীণ বাংলার চিরায়ত এই লাঠি খেলার মধ্য দিয়ে তাদের একটা উৎসবের পরিপূর্ণতা হয়তো পাবে। তো আসলে তারা বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পর আজকে প্রথম সূর্যোদয় তারা দেখেছেন এবং আজকে প্রথম দিন। তো এই দিনটি আসলে কেমন লাগছে এখানকার একজন মানুষের কাছে আমরা শুনি। আচ্ছা, আপনি তো ছিটেই থাকেন নাকি? হ্যাঁ, আমি ছিটেই থাকি। আচ্ছা, মানে আজকে কেমন লাগছে আপনার? আজকে প্রথম দিন। আজকে আমার প্রথম দিন খুবই ভালো লাগছে।
এত ভালো লাগছে যে আমি খুশিতে আত্মহারা, সেটা বলার মতো না। ধন্যবাদ আপনাকে। আসলে তারা বলছিলেন যে খুশিতে আত্মহারা, ব্যাপারটা এরকমই। তো আরো আনন্দের খবর, তাদের উৎফুল্লের খবর আমরা পরবর্তী সংবাদগুলোতে আপনাকে জানাবো। আজ 1 আগস্ট, শোকাবহ মাস, আগস্টের প্রথম দিন। 1975 সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসবিদদের মতে বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এই আগস্ট মাসে। কারণ 71-এ পরাজিতরা চেয়েছিল বাঙালির অগ্রগতি হ্রাস টেনে ধরতে। তাই প্রতি বছর আগস্ট মাস নতুন করে ভাবতে শেখায় বাঙালি জাতিকে, প্রতিশোধের চেতনায় শানিত করে সবাইকে। তাসিনা জেসের রিপোর্ট। 1971 সালে বঙ্গবন্ধুর অকুতোভয় আপসীর নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে। বাঙালি জাতি পেয়েছিল বহুল আকাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা, স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র। কিন্তু বাঙালির বিজয়ের সকল কাহিনী রক্তের স্রোতধারায় মিশে যায় 1975 সালে এই আগস্টে এসে। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য 15 আগস্টের গভীর রাতে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের 16 জন সদস্যকে। এই ঘৃণ্য হত্যাকাণ্ডে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন পর জাতির পিতার এই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হলেও আগস্ট মাস বাঙালির ধমনীতে প্রবাহিত করে শোকের শোণিত ধারা, জাগিয়ে তোলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়। এটি বাংলাদেশকে হত্যা করবারই একটি ষড়যন্ত্র ছিল। 75-এর 15 আগস্টের পর বাংলাদেশ উল্টো পথে হাঁটতে শুরু করেছিল। তারা ইতিহাসের রাশ টেনে ধরতে চাইছিল। তারা চাচ্ছিল যে 71 সালে যে পরাজয় ঘটেছিল একটি মহলের, সেই পরাজয়ের প্রতিশোধ নেয়া। ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি সেই নীল নকশাকারীরা। পরবর্তী সময় বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ আর তার কর্ণধার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় আওয়ামী লীগের জনসভায়। একটি মহল যখন একটি জাতির বিরুদ্ধে দাঁড়ায়, তারা খুব সহজেই ক্ষান্ত দেয় না। তার মানে এই নয় যে তারা খুব শক্তি সঞ্চয় করছে, তাও কিন্তু নয়, কারণ তরুণরা জাগ্রত হচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করবার মধ্য দিয়ে আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেটি সম্ভব কোনোদিনই হবে না, কারণ আওয়ামী লীগের শেকড় খুব গভীরে প্রথিত। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো গ্রেনেড হামলার বিচারও আইনি পদ্ধতিতে সম্পন্ন করার উপর জোর দেন এই বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুকে হত্যা করে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। গতরাত 12:01 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে। প্রজ্বলন করা হয় মোমবাতি। এ সময় জাতির জনকের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করেন। শোককে শক্তিতে পরিণত করার মধ্যে দিয়েই আগামী 40 দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সমমনা সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো। এদিকে আগস্ট মাস স্মরণে বরিশাল ও গোপালগঞ্জে রাত 12:01 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বরিশালে আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে রাত 12টার আগেই জড়ো হন দলীয় নেতাকর্মীরা। পরে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোমবাতি জ্বালানো হয়। এদিকে 12:01 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতেও পালিত হয় একই কর্মসূচি। জেলা আওয়ামী লীগ আয়োজিত শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা। সময় সংবাদে আরো থাকছে, মাঠ ভরা সোনালী আঁশের সবুজ ক্ষেতও এখন স্বপ্ন দেখায় না বরেন্দ্র অঞ্চলের পাট চাষিদের। বছর বছর লোকসান গুনে ঝুঁকছেন অন্য ফসল চাষে। এবং ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোট হবে আগামী বছর, ভাবিয়ে তুলেছে শত শত বাংলাদেশি পরিবারকে। বান্দরবানের লামা উপজেলার হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে মারা গেছেন 5 জন, নিখোঁজ রয়েছেন 2 জন। পুলিশ জানায় টানা বর্ষণের কারণে গত রাত 2টার দিকে পাহাড়ের পাদদেশে থাকা বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন 4 জন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনার পর প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। এছাড়া ব্রিজ দেবে যাওয়ায় সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের সড়ক যোগাযোগ। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এর ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পাইলিং এর কাজ নিয়ে একটি রিপোর্ট। টেস্ট পাইলিং এর কাজ চলছে, অপেক্ষা এখন পদ্মা সেতুর মূল পাইলিং এর। আগামী অক্টোবর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে সেটাও। মুন্সিগঞ্জের মাওয়ায় চীনা কোম্পানির বিশাল ওয়ার্কশপে চলছে এসব পাইল নির্মাণের কাজ। এখন পর্যন্ত টেস্ট পাইলের ফলাফলও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাওয়া এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প, তার কর্মযোগ্য তাই বিশাল। সেতুর দায়িত্বে চীনের মেজর ব্রিজ কোম্পানি বিশাল এলাকা নিয়ে মুন্সিগঞ্জের মাওয়ায় তাদের গড়ে তোলা ওয়ার্কশপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বানানো হচ্ছে পদ্মা সেতুর পাইল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুতে পাইল বসানো হবে 264টি। এর মধ্যে চীন থেকে চলে এসেছে 12,000 টন স্টিল প্লেট, যেটি দিয়ে আপাতত নির্মাণ করা যাবে 20টি পাইল। সমুদ্রপথে আসছে আরও 1,30,000 টন স্টিল প্লেট। একটি স্টিল প্লেট দিয়ে তৈরি করা হবে 3.2 মিটার উচ্চতার পাইল। তবে তার আগে বুয়েটে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে আমদানিকৃত স্টিলের মান। মাওয়া ওয়ার্কশপে নির্মিত ছোট 8টি পাইলকে জোড়া লাগিয়ে নিয়ে যাওয়া হবে নির্ধারিত স্থানে। এরপর এরকম বড় 4টি পাইলকে জোড়া লাগিয়ে চূড়ান্ত 120 মিটার দৈর্ঘ্যের একটি পাইল তৈরি করা হবে। কর্মকর্তারা বলছেন অক্টোবরের মধ্যেই মূল পাইল বসানো সম্ভব হবে। পাইলগুলো বসানোর পরে আমাদের পাইল ক্যাপ করতে হবে, তারপরে পিয়ার করতে হবে, যেটাকে আমরা আমাদের লোকজন খুঁটি বলে। পিয়ার তৈরি করব, তার উপরে আমাদের সুপার স্ট্রাকচারগুলো গিয়ে বসবে এবং সুপার স্ট্রাকচারের ম্যাটেরিয়ালসগুলো চায়নায় অলরেডি প্রস্তুত হচ্ছে। এর আগে 3টি টেস্ট পাইল এবং বায়োডাক্টের জন্য 4টি পাইল বসানো হয়েছে। একটি টেস্ট পাইলের ওপর 4,000 টন ওজন চাপিয়ে পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপরই মূল পাইলের দৈর্ঘ্য নির্ধারণ করা হবে। আমাদের পাইল এখনো কোনো সেটেলমেন্ট করে নাই বেশি, আমাদের এখনো স্যাটিসফ্যাকশনের মধ্যেই আছে। পাইল লোডটা দেখে আমাদের ডেপথটা ঠিক করা, যে কতটুকু আমার দিতে হবে। রেজাল্ট দেখে যদি বেশি ভালো না, তখন আমাদের লেন্থ বাড়াতে হতে পারে। আবার রেজাল্ট যদি স্যাটিসফ্যাক্টরি থাকে, তাহলে এই লেন্থে আমাদের যে 120 মিটার নির্ধারিত আছে, 120 মিটারই থাকে। পাইল বসানোর ওয়ার্কশপটির পাশেই সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার নির্মাণের জন্য 1300 মিটার দৈর্ঘ্যের আরেকটি ওয়ার্কশপ নির্মাণের কাজ চলছে। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে পাইল বসানোকে। আর বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে মাওয়ার ওয়ার্কশপে নির্মিত এই পাইলগুলো নদীতে নিয়ে যাওয়ার পর তার উপর সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার বসানো হলেই মূলত দৃশ্যমান হয়ে উঠবে স্বপ্নের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঘূর্ণিঝড় কোমেন স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সময় সংবাদকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, এর প্রভাবে আগামী 2 দিন সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা নিম্নচাপে, গভীর নিম্নচাপে পরিণত হয় এবং আস্তে আস্তে আরো দুর্বল হয়ে বৃষ্টি হয়ে তা নিম্নচাপে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টিটা আরো 2-1 দিন হয়তো থাকবে। চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে, ওইখানে ভূমিধসেরও কিছু সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে অতি বর্ষণে ছোট ফেনী নদীর তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের আরও 13টি গ্রাম। এ নিয়ে প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 81টিতে। চরম দুর্ভোগে পড়ে সেখানকার বানভাসীরা এখন দিশেহারা। আর জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বাড়ানো হবে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নামছে না ছোট ফেনী নদীর পানি। ভাটির এ নদীর উজান থেকে আসা অতিবর্ষণ ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের ঢলে চাপও বাড়ছে। নতুন করে তলিয়ে গেছে ফেনীর দাগনভূঞার রামনগর ও একুপুর ইউনিয়নের আরও 13টি গ্রাম।
পানি বেড়েছে আগের ফেনী সদর উপজেলার সরসদী ও পাঁচগাছিয়া ইউনিয়নের 26টি এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর সিন্দুরপুর ও জায়লস্কর ইউনিয়নের 34টি গ্রামে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। পানির স্থায়িত্ব বাড়ার সাথে বাড়ছে দুর্ভোগও। বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিচ্ছিন্ন অনেক গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ। এ অবস্থায় সরকারি ত্রাণ তহবিল থেকে বানভাসী পরিবার পিছু বিতরণ করা হচ্ছে 10 কেজি চাল, 50টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 10 প্যাকেট স্যালাইন সহ শুকনো খাবার। চারিদিকে পানি, আমরা কাজ নাই কাম নাই, কিভাবে চলুম, কিভাবে খামু? এই পানিতে গোসল করায় সব বাচ্চার অসুখ, বিসি বেসরা। সত্যি মাটি দোয়া নিতেছে, এখন গর্ত সাথে পড়ে গেছে, অনেকগুলো পড়ে গেছে, 2-1টা হয়তো বাকি আছে। আর গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপাকে আছি। জেলা প্রশাসন জানায় পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। দুর্ভোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে। আমাদের ত্রাণের কোনো সমস্যা নেই। আগামী দিনও যদি এই পানি না সরে তাহলে আমাদের ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে। গত 22 জুলাই ভোর 6টা থেকে 31 জুলাই ভোর 6টা পর্যন্ত ফেনীর আবহাওয়া অফিস মোট বৃষ্টিপাত রেকর্ড করেছে 432 মিলিমিটার। হাতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দর্শক, এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা রাজাপুরে আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বখতিয়ার মুন্না, আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানকার বন্যা পরিস্থিতি গতকালকে তুলনায় আজকে মনে হচ্ছে যে আরেকটু অবনতি হয়েছে। আসলে মূলত যেমন আপনারা রিপোর্টটিতে যেভাবে দেখিয়েছিলেন যে আসলে পাহাড়ি ঢলের পানি উজান থেকে আসছে, আবার পাশাপাশি এখানকার যেই আওতাধীন এই ছোট ফেনী নদীর আওতাধীন ভূমির বিশালতার কারণে কুমিল্লা অংশ থেকে পানি এখানে আসছে, সেই অনুপাতে যে পরিমাণ পানি এখানে জমছে সেই অনুপাতে পানি এখান থেকে এই সাগরে নিষ্কাশন হচ্ছে না। এটা আমাদের ভাটি অঞ্চল এবং এই অঞ্চলে এখন পর্যন্ত যে গ্রামগুলো তলিয়ে গেছে সেই গ্রামগুলোর সবচেয়ে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যত স্থায়িত্বের কারণে আজকে 8 দিন পার হয়ে গেল পানি না নামার কারণে আপনার এখানকার যত সড়ক ব্যবস্থা, বিশেষ করে সড়ক ব্যবস্থা যা আছে, যোগাযোগ অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা ধসে যাচ্ছে, পাকা রাস্তাও ধসে যাচ্ছে, কাঁচা রাস্তা অনেক অংশেই এখন নেই। আর এর মধ্যে বিশেষ আরেকটা যেখানে ঘটছে সেটা হচ্ছে যে বাড়িঘর, যে কাঁচা যেসব ঘরগুলো আছে, কাঁচা ঘরগুলোর ভিটিগুলো নরম হয়ে যাচ্ছে এবং ওগুলো ঝুঁকির ভিতরে পড়ছে। এখানকার আমাদের জনপ্রতিনিধিরা জানিয়েছে অনেক ঘর, এর মধ্যে অনেক ঘর পড়ে গেছে, অনেক ঘর কাঁচা ঘর পড়ে গেছে। তো এখন আসলে পানি যদি আরো বেশি দিন থাকে ভয়াবহতা আরো বাড়বে। আর আরেকটা বিষয়, এখানকার যে ক্ষতির বিষয়, যে এই এখানকার কোনো ফিশারি বলেন, মাছের খামার এবং অনেকগুলো হ্যাচারি, এটা নদীর পাশে, এখানে কিন্তু মাছ খামার, এখানে একটা বিশাল একটা মাছের ব্যবসা ছিল এবং এটা এই নির্ভর, এই অর্থনৈতিকভাবে এটা একটা নির্ভর জায়গা ছিল, অর্থকরী হিসেবে এখানে মাছের প্রচুর চাষ হতো এবং অনেক হ্যাচারি ছিল এবং অনেকগুলো ফিশারি ছিল এবং প্রত্যেকটা ফিশারি এবং হ্যাচারি এখন পানির নিচে সবাই তলিয়ে গেছে এবং ওদের অবস্থা খুবই খারাপ এবং এখন মানুষ খুব চরম দুশ্চিন্তার ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে। আরো একটা বিষয় যে জিনিসটা দাঁড়িয়েছে, যে বিষয় দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনার এখানে অনেকে একটা ঘরের উপরে সাপ এবং বিভিন্ন রকমের পোকামাকড়, এগুলো এখন সব জায়গায় পানি থাকার কারণে আশ্রয় নিচ্ছে। যারা ঘরে থাকছেন চোখের উপর চোখে রেখে তো কোথাও থাকছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে সাপগুলো উঠে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। মানুষ বলছে যে তারা খুব এখন পোকামাকড় সাপেরও যথেষ্ট একটা আতঙ্কের ভিতরে আছে এখানে। আর ত্রাণের যে বিষয়টা হচ্ছে যে ত্রাণ আছে যথেষ্ট পর্যাপ্ত ত্রাণ, কিন্তু এখানকার জনপ্রতিনিধিরা বলা হচ্ছে যে ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু এই ত্রাণ নিয়ে ওনারা ঠিক যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছাতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে। তো যার কারণে এই জায়গায় একটা বিলম্ব হচ্ছে, ত্রাণ বিতরণেও একটা বিলম্ব হচ্ছে শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে। তো এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ। সঞ্জনা। দর্শক, ফেনীর দাগনভূঞা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না। এদিকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 7টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার। স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ও পূর্ণিমার ফলে সৃষ্ট জোয়ারের কারণে ছোট ফেনী নদী ও বামনিয়া নদীর পানি বিপদসীমার 3 থেকে 4 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জের 7টি গ্রাম। ফলে পানিবন্দী হয়ে পড়েছে গ্রামগুলোর প্রায় শতাধিক পরিবার। ঝড়ো বাতাস ও গত কয়েকদিনের ভারী বর্ষণে গ্রামগুলোর কাঁচা ঘরবাড়ি ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সেনবাগের নবীপুর এবং বেগমগঞ্জের কাদিরপুর, হাজিপুর সহ বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া গত 7 দিনে জেলায় সর্বমোট 372 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
এদিকে ঘূর্ণিঝড় আতঙ্ক কেটে গেলেও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। এদিকে দ্রুত ভাঙা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুকনো মৌসুম ছাড়া বেড়িবাঁধ নির্মাণ সম্ভব হবে না। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় কোমেন অতিক্রমের পর 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে কক্সবাজারে। ফলে উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু জোয়ারের পানিতে কক্সবাজার শহরের 5টি, টেকনাফের 10টি, মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির 15টি গ্রাম, কুতুবদিয়ার 15টি এবং পেকুয়ার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আশ্রয় কেন্দ্র থেকে মানুষগুলো ঘরে ফিরলেও দুর্ভোগ কমেনি তাদের। গাট্টি বুসখা নিয়ে, বস্তা নিয়ে ওখানে কোর্ট বিল্ডিং এ যাইয়ে এবং হাসপাতালে যাইয়ে বারান্দায় ভিজে ভিজে কাঁপে কাঁপে পরে বসে থাকতে হয় আমাদের। পানি বাতাসে ঘর বাড়ি ভাঙি চুরি নাটগুড়ি বেলাই তাই বের হন আশ্রয় নাই। আর খানা পিনার বেশি কষ্ট এমবার সারের দূর আর অবনিয়ত আছে। বাসাবাড়ি পানি বেশি হতো, পানি আর পানি বেশি কষ্ট পাইতেছে পানি নিয়ে। এদিকে দ্রুত সময়ের মধ্যে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধগুলো যদি নির্মাণ করা না হয়, তাহলে মাতারবাড়ি, ধলঘাটা দুটো ইউনিয়নেই সমুদ্রের নিচে, পানির নিচে তলিয়ে যাবে। কাজে দ্রুত ত্রাণ সহায়তা এবং মাতারবাড়ি, ধলঘাটার বেড়িবাঁধ নির্মাণের জন্য এবং রাস্তাঘাট নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ প্রকৌশলী জানালেন, শুকনো মৌসুমে ভাঙা বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে। কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পল্লাসমূহ মেরামত পুনর্বাসন কল্পে আমাদের একটা প্রকল্প ডেফিনেট সভায় অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আগামী শুকনো মৌসুমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ সহ বাঁধগুলো পুনর্নির্মাণ বা মেরামত করতে পারবে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে জোয়ারে সাগরের পানি 5 ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজার সদর, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের 30 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সময় সংবাদ, কক্সবাজার। দখল হয়ে যাচ্ছে গাইবান্ধার ঘাঘট লেক। পরিবেশ আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ সহ সবাই মিলে ঘাঘটকে গ্রাস করছে। এ অবস্থায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন গাইবান্ধাবাসী। আর এজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। একসময় পালতোলা নৌকা আর মাঝিদের ভাটিয়ালি গানে মুখর ছিল গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই ঘাঘট নদী। দল বেঁধে মাছ ধরা কিংবা দুরন্ত ছেলে মেয়েদের সাঁতার কাটার ঠিকানাও ছিল এই নদী। এখন বাসাবাড়ি ও বাজারের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। আমাদের দীর্ঘদিনের দাবি যে গাইবান্ধা ঘাঘটকে পুনরায় সুন্দর করে সাজিয়ে একটি সুন্দরভাবে একটি বিনোদনমূলক লেক তৈরি করুক। কি অদৃশ্য শক্তি যেন বারবার এই লেকটাকে বাধাগ্রস্ত করছে এবং এটি বাস্তবায়ন করতে দিচ্ছে না। পাশাপাশি বেশ কয়েকটি স্থানে ঘের দিয়ে মাছ চাষের নামে পানি প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে। পরিবেশ আন্দোলনকারী ও এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা ঘাঘটের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আজকে দখল করিয়ে এই সুন্দর সুন্দর 4 তলা করে বাড়ি করছে, অফিস আদালত করছে। তাদেরকে দেখে কিন্তু আবার প্রভাবশালী মহলরাও ঘাঘট নদীর পাশে তারা স্থাপনা তৈরি করে। এদিকে জনপ্রতিনিধিদের অভিযোগ, প্রশাসনকে বারবার বলেও ঘাঘট দখলমুক্ত করা সম্ভব হয়নি। আর জেলা প্রশাসনের কর্মকর্তা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন। দখলমুক্ত করে একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে ঘাঘট লেককে গড়ে তোলার জন্য কোনো খনন করে একটা জলাধার এখানে সৃষ্টি করা যায়, তাহলে এটা যেরকম পরিবেশের দিক থেকে গাইবান্ধা শহরবাসীকে একটা প্রাণের সঞ্চার প্রদান করবে। গাইবান্ধা শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে 1999 সালে ঘাঘট নদীর 3.5 কিলোমিটার অংশ লুপ কাটিং করে লেকে পরিণত করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আবারও ছিটমহল বিনিময় প্রসঙ্গ। ছিটমহল বিনিময় উপলক্ষে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটার মশালডাঙ্গা গ্রামে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এদিকে শনিবার সকালে কুচবিহার জেলা শাসক
পি উলাঙ্গানাথান পুয়াতুরকুটি গ্রামে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পতাকা উত্তোলন করেন। ছিটমহল বিনিময়ের সার্বিক আয়োজন সম্পর্কে সেখান থেকে আমাদের বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল ছিল। ভারতীয় সময় রাত 12:01 পর থেকে সাংবিধানিকভাবে ছিটমহলের কোনো অস্তিত্ব নেই, সুতরাং ছিটমহল শব্দটি এখন অতীত। 1 মিনিটের ছিটমহল সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেন গুপ্ত সহ আরো যারা রয়েছেন তারা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে এই ছিটমহলের বিলুপ্তি ঘটায় এবং তাদের তরফে রাত 8টা থেকে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি মূলত ছিটমহলের 68 বছরের মানবিক দুর্দশা এবং দুরবস্থার নানা খণ্ডচিত্র যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে মঞ্চে তুলে এনে তাদের মুখ থেকেই উপস্থিত যারা রয়েছেন তাদের সামনে এই ঘটনাগুলো উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আবহ মধ্য মশালডাঙ্গায় শুরু হয়েছিল এবং এই ছিটমহলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই নতুন জামা কাপড় পরে একটি উৎসবের মেজাজে আজকে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করলো। আজকে দীর্ঘ 68 বছর পর আমরা স্বাধীনতা পেলাম, যে 68টি মশাল জ্বালিয়ে 68টি মোমবাতি জ্বালিয়ে পতাকা উত্তোলন করিয়ে আমরা স্বাধীনতা উদযাপন করলাম। স্বাধীনতার গল্প শুনেছি, ইতিহাসে পড়েছি, কিন্তু স্বাধীনতা খুব পাই নাই। আজ মনে হচ্ছে যে আমরা নতুন ভোরের আলো দেখতে যাচ্ছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, পরিকাঠামোর উন্নয়ন সব আগামীকাল থেকেই শুরু হবে এবং আগামী 6 মাসের মধ্যে একটি সার্বিক উন্নয়নের চিত্র খুঁজে পাওয়া যাবে বলেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আজকে ছিটমহলের অস্তিত্ব যে বিলীন হলো ভারতের মূল ভূখণ্ডে সেই অনুষ্ঠানে এসে কিন্তু তারা সেরকমই প্রতিশ্রুতি দিয়েছেন। অধিক সুযোগ সুবিধা লাভের আশায় গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে শত শত বাংলাদেশি পরিবার যান ব্রিটেনে। তবে নতুন সরকার আসার পর থেকেই বেশ আলোচিত হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়নের ব্রিটেনের থাকা না থাকার বিষয়টি। এ ব্যাপারে আগামী বছর গণভোটের প্রস্তুতি অনেকটাই নিশ্চিত। বিষয়টি ভাবিয়ে তুলেছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা শত শত বাংলাদেশি পরিবারকে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেন থাকা না থাকার প্রশ্নে আগামী বছরের মাঝামাঝি সময়ে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন কনজারভেটিভ সরকার প্রধান ডেভিড ক্যামেরন। আর এটি বেশ ভাবিয়ে তুলেছে গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা বাংলাদেশি সহ শত শত পরিবারকে। সন্তানদের পড়ালেখা সহ নানা সুযোগ সুবিধার কারণে ব্রিটেনে আসেন এদের বেশিরভাগই। এতে তাদের ছেড়ে আসতে হয়েছে দীর্ঘদিনের চাকরি কিংবা প্রতিষ্ঠিত ব্যবসা। ইউকেতে আসার পরে এখান থেকে তো নতুন করে শুরু করতে হয়েছে, মানে একেবারে জিরো থেকে। আর এই শুরু করাটা বা এই সামনের পথগুলো অবশ্যই একটু কণ্টকাকীর্ণ। তাছাড়া পড়ালেখা শেষ করে চাকুরির ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোতে বর্ণ বৈষম্য বেশ লক্ষণীয়। ব্রিটেনে আসার ক্ষেত্রে এটিও অন্যতম একটি কারণ। ব্রিটেনে বড় জায়গায় যে দেখছে যে এখানে তার যোগ্যতা থাকলে সে ভালো একটা অবস্থানে যেতে পারছে, কিন্তু ইটালিতে এটা এখনো পর্যন্ত আমরা দেখছি না। হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে তো আমার বাচ্চাকে আমি ফেলে রাখতে পারি না। ব্রিটেনে এসে এসব পরিবারের সন্তানেরা বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছে, যা আগে ইউরোপের দেশগুলোতে সম্ভব ছিল না। বাচ্চারা ব্রিটেনে এসে বাংলা সংস্কৃতিটাকে লালন করতে পারছে, যেটা ইটালিতে ছিল না। ব্রিটেনে এসে এখানে আমার বাংলা আর ইংলিশ দুইটাই একসাথে ডেভেলপ হচ্ছে। ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়নে না থাকে তবে বিপাকে পড়বেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশি পরিবারগুলো। ইউরোজোন থেকে ব্রিটিশ বেরিয়ে আসে, তাহলে এমন হতে পারে এখানে যে সমস্ত ফ্যামিলিগুলো আসছে তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে আবার তার নিজের দেশে অথবা ইউরোপের যে দেশ থেকে এসছে সে দেশে ফিরে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকা না থাকার বিষয়টি নিয়ে নানা প্রস্তাবনা আলোচিত হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টে। তবে পুরো বিষয়টি এখন নির্ভর করছে ব্রিটেনবাসীর সম্ভাব্য গণভোটের উপর। নিজ পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিনের ইউরোপের প্রবাস জীবন ছেড়ে যারা এই ব্রিটেনে এসেছেন, নতুন সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিমালার কারণে তারা এখন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। চিন্তায় রয়েছেন কখন না ফিরে যেতে হয় আবারও ইউরোপে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মাঠ ভরা সোনালী আঁশের সবুজ ক্ষেত সোনালী সুদিনের স্বপ্ন দেখায় না বরেন্দ্র অঞ্চলের পাট চাষিদের। বছর বছর লোকসানে বিপর্যস্ত হয়ে অন্য আবাদের দিকে ঝুঁকছেন তারা। এই অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ভালো দাম পেতে রিবন পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর তাগিদ দিচ্ছেন।
হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাজশাহী থেকে সাইফুর রহমান রকি রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলে এমন লকলকে হয়ে উঠেছে সবুজ পাটের গাছ। কৃষকেরা এসব গাছ কেটে এখন পানিতে জাগ দেওয়ার কাজে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে। আবাদ ভালো হলেও বাজারে পাটের আশানুরূপ দাম না থাকায় মন ভালো নেই পাট চাষিদের। পাটের বর্তমান যে অবস্থা, বর্তমান যে দাম, সে দামে আমাদের কৃষকরা পোষাতে পারছে না। 4000-5000 করে বিঘা প্রতি খরচ, আরো এক্সট্রা খরচ হয়, কিন্তু কৃষক লজ্জা নাই, করতে হবে। হ্যাঁ, বছরের খেত করতে হবে, হিসাবে করে। 1000 টাকা মন বেচলে পরে 10,000 টাকা লাভ আছে, তাহলে তো 3000 টাকা কাটতে ধুইতে তাহলে কতগুলি খরচ পড়ে। গত কয়েক বছর ধরে অব্যাহত লোকসানে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এই এলাকার কৃষকেরা। তাই পাটের বদলে লাভজনক অন্য ফসলের চিন্তা ভাবনা করছেন তারা। লাভ নাই, ভাবা খাটতে খাটতে মানুষের কষ্ট, এসে না করাই ভালো। এভাবে যদি দাম যদি নির্ধারিত না করে সরকার, তাহলে তো পাটে প্রচুর লস যাবে এবং পাটা করা আর যাবে না। এই অবস্থায় পাটের ভালো দাম পেতে আধুনিক পদ্ধতিতে আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। বিমান পদ্ধতি একটা স্পেশাল পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে পাট করলে ভালো হয় এবং সেটা আশায় গুণগত মানও ভালো হয় এবং সেটা নিয়ে আমাদের সবসময় আমাদের কর্মসূচি আছে, আমরা কৃষকদের সেটা উদ্বুদ্ধ করি। এবছর 11,220 হেক্টর জমিতে 10,517 মেট্রিক টন পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটে একটি আবাসিক হোটেল থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে আনা 9 যুবককে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় লাভলু নামে এক মানব পাচারকারীকেও আটক করা হয়। পুলিশ জানায়, জয়পুরহাট শহরের একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 11টার দিকে অভিযান চালানো হয়। এ সময় 9 জনকে উদ্ধারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে একই জেলা লাভলুকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা যুবকেরা নরসিংদী ও গাইবান্ধার বাসিন্দা বলে জানা গেছে। দেশের বাইরের খবর। ইবোলার প্রতিষেধকের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন বিজ্ঞানীরা। একটি মার্কিন ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কানাডা, নরওয়ে ও গিনি সরকারের যৌথ প্রচেষ্টায় এ পরীক্ষা চালানো হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার দ্য লানসেট মেডিকেল জার্নালে প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইবোলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ গিনিতে এই পরীক্ষা চালানো হয়। VSV-ZEVOB নামের এই প্রতিষেধক ব্যবহারে বেশ ভালো ফল পেয়েছেন গবেষকরা। পশ্চিম আফ্রিকার দেশ গিনির 4123 জনকে এই প্রতিষেধক দেয়া হয়। এ পর্যন্ত এদের কেউ ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া ইবোলা সংক্রমিত হয়েছে এমন 3528 জনকেও দেয়া হয় এই প্রতিষেধক, যাদের মধ্যে মাত্র 16 জন ছাড়া বাকিরা ঝুঁকিমুক্ত প্রমাণিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ইবোলায় আক্রান্ত হয়ে গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় প্রায় 11,000 মানুষ মারা গেছে। লিবিয়ার সিরিট শহরে অপহৃত 4 ভারতীয়র মধ্য থেকে 2 জনকে মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। মুক্তি পাওয়ার পর তারা নিরাপদ আশ্রয়ে ফিরেছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাকি 2 জনকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ভারত সরকার। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে 4 ভারতীয়কে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। অপহৃতদের মধ্যে 3 জন সিরিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। ভারতে ফেরার জন্য এই 4 জন রাজধানী ত্রিপোলির দিকে যাওয়ার পথে অপহৃত হন বলে জানায় পররাষ্ট্র দপ্তর। এদিকে ভারতে আইএসের সম্ভাব্য হুমকি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠকে বসবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ভারতে জঙ্গি সংগঠনটির প্রচারণা বন্ধে বিশেষ জোর দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সকাল থেকে টানা বৃষ্টির কারণে এখনো শুরু হয়নি ঢাকা টেস্টের 3য় দিনের খেলা। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব 2য় দিনের মতো 3য় দিনেও আছে। বিসিবি সূত্রে জানা গেছে, দুপুর 1:30টায় 2য় দফা ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে 8 উইকেটে 246 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকায়। পুরোটা সময় ভারী বর্ষণ না হলেও অব্যাহত রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে পিচ কভার দিয়ে প্রায় পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। আউটফিল্ডে জমে আছে হালকা পানি। তাই এখনো প্রথম সেশনের খেলা শুরু করতে পারেনি আম্পায়াররা। দুপুর 12টার ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করবেন। এর আগে প্রথম দিনে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় 8 উইকেটে 246 রানে প্রথম দিনের খেলা শেষ করে টাইগাররা। 13 রানে অপরাজিত নাসির নতুন ব্যাটসম্যানের সঙ্গে 3য় দিনের খেলা শুরু করবেন। তরুণ পেসার মুস্তাফিজুর ও স্পিনার জুবায়ের লিখনের উইকেট হাতে রয়েছে টাইগারদের।
The winds are heavy, and that's why those tires holding down the covers. And really, it's. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যরাতে ছিটমহল বিনিময় উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ৬৮ বছর পর মিলল পরিচয়, পেল নতুন ভূখণ্ড। ১১১ ছিটমহলে ওড়ানো হলো লাল সবুজের পতাকা। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। ৭৫-এর এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে। এরপরও থেমে নেই ঘাতকদের নীল নকশা। বান্দরবানের লামায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ জন। সারা দেশের সঙ্গে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। কোমেনের প্রভাবে তিনি সদর ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির আরো অবনতি। ২টি ইউনিয়নের ১৩টি গ্রাম নতুন করে প্লাবিত। বানভাসীরা এখন দিশেহারা। এবং অক্টোবরে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং। ওয়ার্কশপে চলছে কাজ। টেস্টের ফলাফলও সন্তোষজনক দাবি সেতু সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।